এ কি মাসুমা, চুপ করে বসে আছেন কেন? কেন? আপনি কি আমার মুখ থেকে বিশেষ কিছু শুনতে চাইছেন? একটু পরে সবাই যখন রাজকুমারকে নিয়ে প্রশ্ন করবেন তখন কি বলা হবে সেটা ভেবেছেন? এত উত্তেজনার কি আছে? নগণ্যটির মৃত্যুর দিকে যদি সবার মনোযোগ আকৃষ্ট করা যায়, দেখবেন এ সমস্যার অনেকটাই সমাধান হয়ে গেছে। এর পরেও যদি প্রশ্ন ওঠে, তাহলে সকলকে ডেকে জানিয়ে দেবেন মহানামা তার বিবাহ সংক্রান্ত অভিশাপ জানতে পেরে বিবাগী হয়ে চলে গেছে। কিন্তু এতে তো রাজকুমারের সমূহ ক্ষতি হতে পারে। এখন যেন মনে হচ্ছে প্রথম থেকেই আপনার চালগুলো একটু ভিন্ন ধরনের ছিল। সত্যি কথা বলুন তো, আপনি কার পক্ষে, রাজকুমার নাকি? প্রদেশবীর, এসব নিয়ে কেন এত ভাবছেন আপনি? আগে আপনাকে যে যে কাজগুলো করতে দেওয়া হয়েছে সেগুলো করুন, তারপর পরের ভাবনা ভাববেন। সত্যি আপনি আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ রহস্যময় নারী, কিন্তু আমিও চুপ করে থাকবো না। আপনার আসল উদ্দেশ্যটা আমিও নিরূপণ করবই। প্রধানমন্ত্রী মশাই কিছুতেই ফিরে আসতে চাইলেন না। আমি ওনাকে অনেক বুঝিয়েও কিছুতেই আনতে পারলাম না। এখন এই কথা আমি সবাইকে কোন মুখে যে... রাজৌদিরা কেন এটা করলেন? কেন? প্রধানমন্ত্রী মশাইয়ের মতো একজন সম্মানীয় ব্যক্তিকে এভাবে অপমানের জ্বালা মাথায় করে নিয়ে সবকিছু ফেলে রেখে চলে যেতে হলো শুধুমাত্র একটা রাজনৈতিক চক্রান্তের জন্য। আশ্চর্য, সত্যি আশ্চর্য। না, এখন আর এসব ভেবে কোনো লাভ নেই। প্রধানমন্ত্রী মশাইকে আমি ফিরিয়ে আনতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। এই কথাটা এখন সবাইকেই আমাকে জানাতে হবে, জানাতেই হবে। শেষবারের মতো প্রধানমন্ত্রী মশাই একবার আমার দিকে ফিরে তাকিয়েছিলেন, হয়তো গভীর বেদনায় বা হয়তো চাপা ক্ষোভে সামান্য হেসেছিলেন। ওনার সে মুখটা আমি ভুলতে পারবো না, কিছুতেই না। কি হলো জয়দ্রথ? প্রধানমন্ত্রী মশাই কি... তার মানে আমরা আর প্রধানমন্ত্রী মশাইকে মন্ত্রিসভায় পাবো না? না রাজিমা, আর সত্যিই পাবো না। একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমরা মন্ত্রিসভা থেকে হারাচ্ছি। এতে সিংহলের আভ্যন্তরীণ রাজনীতি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাবুন তো। হ্যাঁ, একের পর এক। ঠিক বলেছ তুমি। প্রথমে মহানামা, তারপর প্রধানমন্ত্রী মশাই। অবশ্য মহানামার একলা থাকাটাও নিজের জন্য প্রয়োজন ছিল, কিন্তু এই সব কিছুতে যে শেষ পর্যন্ত সিংহল দুর্বল হয়ে পড়ছে রাজিমা। আসল সমস্যাটা কি জানো জয়দ্রথ? সিংহলের বাইরের শত্রুরা নয়, সিংহলের আভ্যন্তরীণ শত্রুতাই কিন্তু সব থেকে বড় ক্ষতি করছে সিংহলকে, বারবার বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এই কথাটা আমি কাউকে কিছুতেই বোঝাতে পারছি না। রাজৌদিরা যা করে চলেছেন তাতে এমন একটা দিন আসবে যেদিন সিংহল শ্মশানে পরিণত হবে রাজিমা। কি বলছো কি তুমি জয়দ্রথ? হ্যাঁ রাজিমা, আমি কথাটা বলতে বাধ্য হলাম। রাজকুমার চলে যাবার পর রাজৌদি এক উন্মত্ত ধ্বংসলীলার খেলা শুরু করেছেন।
আর এই খেলা যদি আমরা এই মুহূর্তে বন্ধ করতে না পারি তাহলে জয়দ্রথ, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু তুমি এত আশাহত হয়ে পড়লে আমরা তো হতোদ্যম হয়ে যাব। নারাজিমা, আমি আশাহত হচ্ছি না। যা ঘটে গেছে তা তো আর আমাদের হাতে নেই, কিন্তু যা ঘটতে চলেছে তা এই মুহূর্তে আমাদের শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। সব থেকে দুর্ভাগ্যজনক ঘটনা কি জানো? আমাকে এখন একটা কঠিন কাজ করতে হবে। মীনাক্ষী অনেক আশা নিয়ে বুক বেঁধে রয়েছে, তাকে গিয়ে জানাতে হবে প্রধানমন্ত্রী মশাই আর জয়দ্রথ যদি প্রধানমন্ত্রী মশাইকে নিয়ে ফিরে আসতে পারে তাহলে কিন্তু একটা নতুন সমস্যার সৃষ্টি হবে মাসুমা। আচ্ছা, উনি ফিরে এলে কি একই পদে বসবেন? সে সম্ভাবনা কম, কিন্তু ত্রিজটা, তুমি কি একটা দিক লক্ষ্য করেছো? কোন দিক? জয়দ্রথ এ রাজ্যের উপপ্রধানমন্ত্রী, উপদেশের অত্যন্ত কাছের লোক, কাজেই প্রধানমন্ত্রী পদে সে অন্যতম প্রধান দাবিদার। তাহলে আমাদের এখন কি করা উচিত? যেভাবেই হোক না কেন জয়দ্রথকে প্রধানমন্ত্রী হতে দেওয়া যাবে না। আপনারা যদি বলেন তাহলে আমি আমার মতন করে চেষ্টা করতে পারি। প্রয়োজন হলে উপপ্রধানমন্ত্রীকে এই পৃথিবী থেকে মন্ত্রী মশাই, আপনি এত অবান্তর কথা বলেন। আচ্ছা ত্রিজটা, তোমার কি মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ঠিক কি করা উচিত? আমার তো মনে হয় ঠান্ডা মাথায় মন্ত্রীমশাইয়ের চেষ্টা করা উচিত জয়দ্রথের মতো উপদেশের প্রিয় পাত্র হয়ে ওঠার। একদম ঠিক। এই তো ত্রিজটা, তুমি আমার মতো করেই এখন ভাবতে শিখেছ। শুনুন, আপনি এখন থেকে সব সময় উপদেশের পাশে পাশে থাকবেন আর প্রমাণ করার চেষ্টা করবেন যে আপনি কতটা বিশ্বস্ত। কিন্তু উপদেশ্বর মনে ওনাকে নিয়ে যদি কোনো সন্দেহের উদ্রেক হয়? না ত্রিজটা, উপদেশ্য যে ধরনের মানুষ তাতে মনে হয় না এ ধরনের ঘটনা ঘটবে। শুনুন, আপনি প্রধানমন্ত্রী হলেন কি না হলেন তাতে আমাদের বিন্দু মাত্র যাবে আসবে না, কিন্তু আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে। কথাটা মনে রাখবেন। আমি আপনার কথা মনে রাখবো মাসুমা। এখন চলি, প্রণাম। উনি প্রধানমন্ত্রী না হলে সত্যি কি আমাদের কিছু যায় আসবে না? কে বললো তোমাকে এ কথা? আপনি এক্ষুনি বললেন। ত্রিজটা, অনেক সময় পরিস্থিতি অনুযায়ী এ ধরনের কথা বলতে হয়। মহানামা ফিরে না আসা পর্যন্ত মন্ত্রিমণ্ডলীর গুরুত্বপূর্ণ পদে আমাদের বিশ্বস্ত একজনের থাকা অত্যন্ত জরুরি। বুঝলাম, মাঝে মধ্যে আপনি এমন রসিকতা করে কথা বলেন। আর একটা কথা, অন্তঃপুরের রাস যেন কোনো মতে আমাদের হাত থেকে না চলে যায়। বিশেষত খনার দিকে লক্ষ্য রাখবে। অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ খেলা পণ্ড করে দিয়েছে ওই ভাগ্যলক্ষ্মী খনা। এবার যেন আর তা না হয় ত্রিজটা। জয়াম, প্রধানমন্ত্রী মশাই ফিরে আসেনি, তাই না? দুঃখ করো না জয়াম,
তুমি তো চেষ্টা করেছিলে। কিন্তু আমি যে ব্যর্থ হলাম খনা, আমি ব্যর্থ হলাম। সেটাও তো তোমার হাতের বাইরে ছিল। আচ্ছা জয়ম, তুমি কি সবাইকে এ কথা জানিয়েছো? হ্যাঁ, সব থেকে বেশি কষ্ট হচ্ছে দেবী মীনাক্ষীর কথা ভেবে। হ্যাঁ, ওনার কত কষ্ট হচ্ছে। উনি একা একা কিভাবে বাঁচবে বলো তো জয়ম? খনা, তুমি তোমার বয়সের তুলনায় অনেক বুদ্ধিমতী, বিচক্ষণ, কিন্তু তবু বলছি, এই সমস্ত জটিল বিষয়ে তুমি চিন্তিত হও না। কিন্তু জয়ম, আমি তো সব সময় দেখেছি ভালো মানুষদের ওপরেই অকারণে আঘাত করা হয়। তখন তো চিন্তিত না হয়ে পারি না। তুমি বলতে পারো কেন এসব ঘটনা ঘটে? নির্দোষ মানুষরাই কেন এত কষ্ট পায়? খনা, এরই নাম রাজনীতি। তাই হয়তো রাজনীতি? তাহলে কি রাজনীতি মানেই মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে দুঃখ দেওয়া? না না খনা, রাজনীতির আসল উদ্দেশ্য তা কখনোই হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কখনো কখনো এই ধরনের ঘটনা ঘটেই। আর এই ধরনের ঘটনা থেকে সকলকে রক্ষা করাই আমাদের কর্তব্য। বলতে পারো সেই রক্ষার কাজেই আজ আমি ব্যর্থ। তাহলে জয়ম, একটা কথা আমাকে বলো তো, এই যে আক্রমণটা হলো, এই আক্রমণের আসল উদ্দেশ্য কি? বাবা না প্রধানমন্ত্রী মশাই? থাক না খনা, এখন আর এসব নিয়ে আলোচনা। না জয়ম, সত্যিটা আমাকে জানতেই হবে। বাবাকে, সিংহলকে রক্ষা করতে গেলে সত্যিটা আমার জানা দরকার। উত্তর দাও জয়ম, উত্তর দাও। এটা শুভ আর অশুভ শক্তির লড়াই। তোমার কথা মতো আমার কর্তব্য শুভ শক্তিকে রক্ষা করা। আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। আমি বুঝতে পেরেছি। খনা, খনা শোনো, কোথায় যাচ্ছ তুমি? খনা শোনো, শোনো খনা। খনার সাথে এভাবে এসব আলোচনা বোধহয় ঠিক হলো না। এটুকু বয়সে ও আর কতই বা সহ্য করতে পারবে? আবার অন্যটা হতে পারে, হয়তো ছোটবেলা থেকে এই সমস্ত দেখে অভ্যস্ত হতে হতে খনা একদিন একজন সত্যিকারের রাজনীতিকে দৃষ্টি আয়ত্ত করতে পারে। তার উপর মহারাজের মতো সোনায় মোড়া হৃদয় তো ওর আছেই। হয়তো খনাই পারবে এই নোংরা রাজনীতির নাগপাশ থেকে সমাজকে মুক্ত করতে।
আমি তো আছি। আমি একদিন সত্যকে প্রতিষ্ঠা করবই। তোমার মুখে আবার আমি হাসি ফিরিয়ে দেব। মীনাক্ষী, শুনেছেন রানীমা? শুনেছেন আপনি? উনি আর কোনোদিন ফিরবেন না। ঐশিকা, প্রধানমন্ত্রী মশাই পুণ্যাত্মা, উনি বানপ্রস্থে চলে গেছেন। তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই মীনাক্ষী, তবু বলবো প্রধানমন্ত্রী মশাই পুণ্যের পথে যাত্রা করেছেন। তুমি চোখের জলে ওনার অমঙ্গল ডেকে এনো না। অমঙ্গলের আর কি বাকি রইল রানীমা? ওই গণনার কথা শুনে উনি যেভাবে আহত হয়েছিলেন সে কথা একমাত্র আমিই জানি। ভগ্ন হৃদয় নিয়ে উনি এখান থেকে চলে গেছেন। এখনো তো কেউই জানে না ওই গণনার আসল সত্যটা কি। তবে এই মিথ্যে গণনার জন্য সবাই যে কষ্টটা পেল তা আমি একেবারেই মেনে নিতে পারছি না। এই কষ্ট, এই চোখের জল আমি কিছুতেই বৃথা হতে দেব না। শান্ত হও মীনাক্ষী, স্থির হও। না রানীমা, না রাজিমা, আমি আর স্থির থাকতে পারছি না, পারছি না আমি আর। জীবন কি নিষ্ঠুর, তাই না ঐশিকা? প্রধানমন্ত্রী মশাই, মীনাক্ষীর মতো মানুষ এত কষ্ট পাচ্ছে। রাজিমা, আমি আপনার কাছে একটা অনুমতি নিতে এলাম। কিসের অনুমতি? এই জন্মকুণ্ডলীটা আমি পুনরায় গণনা করাতে চাই। কার জন্মকুণ্ডলী? জয়দ্রথের। রাজিমা, দুর্ভাগ্যবশতভাবে প্রধানমন্ত্রী মশাই এখন আর ওই পদে নেই। উনি আমাদের সকলের পিতৃসম ছিলেন এবং মহারাজের অত্যন্ত একজন নিকট ব্যক্তি ছিলেন। তাই রাজিমা, আমি চাই ওই স্থানে এমন কারো আসা উচিত যে হবে মহারাজের অত্যন্ত বিশ্বস্ত একজন ব্যক্তি, আর সে হলো জয়ম। ঠিক তাই।